জীবনে সফল হতে কে না চায়, তাই না? আর এই সফলতার জন্য আর্থিক সচ্ছলতা যে কতটা জরুরি তা আমরা সবাই জানি। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই সচ্ছলতা অর্জনের পথটা নিয়েই একটু কথা বলি। এমন একটা পথ যা আমাদের শুধু আর্থিকভাবেই না, মানসিকভাবেও অনেক শক্তিশালী করে তুলবে। কথাটা শুনতে হয়তো একটু রোড লাগছে, তাই না? কিন্তু এর পেছনের বাস্তবতাটা কিন্তু খুবই গভীর। একবার ভেবে দেখুন, আর্থিক অস্থিতিশীলতা একজন মানুষের ওপর কি প্রচণ্ড মানসিক আর শারীরিক চাপ তৈরি করে। এটা তার জীবনের প্রায় প্রত্যেকটা দিককেই খারাপভাবে প্রভাবিত করে। আর সুখ, সে তো বহু দূরে চলে যায়। তাহলে প্রশ্ন হল, কিভাবে এই আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব? আজ আমরা মূলত তিনটা মূল স্তম্ভের ওপর জোর দেব। ১. কিভাবে ঋণ সামলাতে হবে। ২. ক্রেডিট কার্ড ব্যবহারের সময় কি কি মাথায় রাখতে হবে। আর ৩. একটা জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড কিভাবে তৈরি করা যায়। আসলে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার মানে কিন্তু শুধু অনেক টাকা জমানো নয়। এর আসল মানে হলো এমন কিছু নির্দিষ্ট আর ইতিবাচক অভ্যাস গড়ে তোলা যা আমাদের অর্থনৈতিক ভিত্তিটাকে একদম মজবুত করে দেবে। আর এর ফলে আমরা মানসিক চাপ থেকেও মুক্তি পাব। আচ্ছা, এবার আসা যাক একদম মূল সমস্যাটার দিকে। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, ঋণ নেওয়া মানে হলো অর্থনৈতিক স্বাধীনতার ঠিক উল্টো দিকে হাঁটা। এই যে দারিদ্র্যের দুষ্ট চক্র, এটা কিন্তু একটা মারাত্মক ফাঁদ। ব্যাপারটা কীরকম বলি। ধরুন, একজন ব্যক্তি তার মাস শেষের বেতনটা দিয়ে শুধু আগের মাসের ধার শোধ করলেন, আর পরে মাসটা চলার জন্য তাকে আবার ধার করতে হলো। ব্যাস, সে কিন্তু এই চক্রে আটকা পড়ে গেল। আর এই চক্রের প্রভাবটা যে শুধু আর্থিক দিকেই থাকে তা কিন্তু না, এটা মানুষের সামাজিক জীবনটাকে একদম তছনছ করে দেয়, তাকে হীনমন্য করে তোলে, এমনকি পরিবার আর বন্ধুদের কাছ থেকেও ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। ক্রেডিট কার্ডের আইডিয়াটা কিন্তু দারুণ আকর্ষণীয়, তাই না? হাতে একটা কার্ড থাকলেই মনে হয় কেনার ক্ষমতা যেন কত বেড়ে গেছে। ঠিকভাবে ব্যবহার করলে এটা ক্রেডিট স্কোর বাড়াতেও সাহায্য করে, কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। আর এইখানেই হচ্ছে আসল ফাঁদটা। আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে কার্ডের ভেতরে টাকার মালিক কিন্তু কার্ডধারী নন। ওটা আসলে ব্যাংকের টাকা, যা পরে চড়া সুদসহ ফেরত দিতেই হবে। এই যে একটা কৃত্রিম কেনার ক্ষমতা, এটা অনেক সময়ই আমাদের এমন সব জিনিস কিনতে উৎসাহিত করে যা হয়তো আমাদের কোনো দরকারই নেই। ফলাফল, মাস শেষে খরচ যায় বেড়ে, আর আয়ের ওপর তৈরি হয় প্রচণ্ড চাপ। এতে ঋণের চক্রটা আরও জটিল হয়ে ওঠে। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কি? চলুন এবার সমাধান নিয়ে কথা বলা যাক। এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ভবিষ্যতের যে কোনো সংকটের জন্য নিজেকে রক্ষা করতে একটা আর্থিক বর্ম তৈরি করা। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক তো। যে কোনো বিপদ আসার আগেই যদি আমরা একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারি, তাহলে ধাক্কাটা সামলানো কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর সেই প্রস্তুতিরই পোশাকি নাম হলো ইমার্জেন্সি ফান্ড। তো এই ফান্ডে ঠিক কত টাকা থাকা উচিত? দেখুন, আর্থিক পরিকল্পনাবিদরা বলেন মাসিক যা খরচ হয় তার অন্তত ৩ থেকে ৬ গুণ টাকা এই ফান্ডে জমিয়ে রাখা দরকার। খেয়াল করবেন, আয়ের নয়, খরচের, কারণ বিপদের সময় তো আমাদের খরচগুলোই চালিয়ে নিতে হয়। এই ফান্ডটা কিন্তু শুধু হঠাৎ আসা স্বাস্থ্য সংক্রান্ত বিপদেই কাজে লাগে না। ধরুন, কোনো কারণে যদি আয় বন্ধ হয়ে যায়, তাহলেও কয়েক মাস চলার একটা নিশ্চয়তা দেয়। এটা আসলে ব্যক্তিগত অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করে, আর যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য একটা মানসিক শক্তি যোগায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রতিরোধের কথা বললাম, কিন্তু যারা ইতোমধ্যেই ঋণের জালে জড়িয়ে পড়েছেন তাদের কি হবে? চলুন এবার তাদের জন্য একটা কার্যকর মুক্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করা যাক। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে একটা দারুণ কৌশল বলা হয়েছে। প্রথমে যদি সবচেয়ে ছোট ঋণটা শোধ করে ফেলা যায়, তাহলে একটা মানসিক জয় আসে। মনে হয়, হ্যাঁ, আমি পেরেছি। এই আত্মবিশ্বাসটাই তখন বড় ঋণ শোধ করার জন্য প্রেরণা যোগায়। একে স্নোবল পদ্ধতিও বলা হয়। আর দীর্ঘমেয়াদী ঋণকে দুর্বল করারও কিছু সহজ উপায় আছে। যেমন, প্রতি মাসে যে কিস্তিটা দেওয়ার কথা তার চেয়ে যদি সামান্য কিছুও বেশি দেয়া যায়, অথবা ধরুন বছরে কোনো বোনাস পেলে তার একটা অংশ দিয়ে ঋণ শোধ করে দেওয়া হলো।
এর ফলে কি হবে জানেন? ধীরে ধীরে দেখবেন হয় মাসিক কিস্তির পরিমাণ কমছে অথবা ঋণের মেয়াদটাই কমে আসছে। দুটোই কিন্তু দারুণ ব্যাপার। এতে ভবিষ্যতের জন্য আয়ের ওপর চাপ অনেকটাই হালকা হয়ে যাবে আর একটা মানসিক শান্তিও আসবে। তো সব মিলিয়ে আমরা দেখলাম যে কিভাবে ঋণের ফাঁদে আটকে পড়া একটা অবস্থা থেকে একটা সুস্পষ্ট মুক্তির পথে এগিয়ে যাওয়া যায়। আসল কথাটা হলো, এই শৃঙ্খলাপূর্ণ কৌশলগুলো যদি মেনে চলা যায় তাহলে আর্থিক সচ্ছলতা অর্জন করা কিন্তু মোটেও অসম্ভব কিছু না। নতুন করে ঋণ না নেওয়া আর নিজের আয়ের উপর চাপ কমানো, এটাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে অর্থনৈতিক স্বাধীনতার একটা নতুন জীবন, সেটা শুরু করার জন্য প্রথম পদক্ষেপটা কী হতে পারে? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের কাছেই।